সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে আমি মুস্তফা দানিশ। আমাদের আজকের বিষয় নিষ্ক্রিয় আন্দোলন, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ, এমপি, সাবেক চিফ হুইপ জাতীয় সংসদ। মাঝখানে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং ওই প্রান্তে আছেন খন্দকার মনিরুজ্জামান, ভারপ্রাপ্ত সম্পাদক দৈনিক সংবাদ। দর্শক, আপনারাও টেলিফোনে সরাসরি অংশ নিতে পারবেন। এজন্য টেলিভিশনের পর্দায় দেয়া নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। মৌলভীবাজারে বাগবিতণ্ডার জেরে চলন্ত বাস থেকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেলে হত্যার অভিযোগ, সহপাঠীদের বিক্ষোভ, সড়ক অবরোধ। ডাকসু ও হল সংসদ নির্বাচিত কমিটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু। দীর্ঘ 28 বছর পর প্রাণ ফিরছে ছাত্র সংসদে, উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। 90 পার হওয়ায় এরশাদ, আবারও পদক্ষেপ নিলেন ভাইয়ের বিরুদ্ধে। দলের কো চেয়ারম্যানের পর সরানো হলো সংসদে বিরোধী দলের উপনেতার পদ থেকেও। নতুন নাম রওশন এরশাদ। বেগম জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘরোয়া গণ অনশন। ছদ্মবেশে সরকার একদলীয় শাসন চালাচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি, মন্তব্য হানিফের। এবং তৃতীয় ধাপে দেশের 117 উপজেলায় ভোটগ্রহণ রোববার বিনা প্রতিদ্বন্দ্বিতায়। 33 চেয়ারম্যান নির্বাচিত। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সর্বোচ্চ কঠোর অবস্থানে ইসি। জানেন ভাই, মির্জা ফখরুল বলেছেন সরকার ছদ্মবেশে একদলীয় শাসন চালাচ্ছে। এর ইয়াতে হানিফ বলছেন আওয়ামী লীগের রাজনৈতিকভাবে দেউলিয়া দলটি। আপনি আমাকেই প্রথম ধরলেন। হ্যাঁ, আপনার উপলব্ধিটা কি? আপনি আমাকে প্রথম ধরলেন। আমার দুই পাশে, এক পাশে একজন তুখোর সাংবাদিক, আমার ডান পাশে যার জ্ঞানের পরিধি সাংবাদিকতার জগৎ থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে অনেক বেশি, আর আমার যে বাম পাশে ওই দেখেন কত লেখাপড়ার জিনিস নিয়ে আসছে, উপাধ্যক্ষ আব্দুল শহীদ। দুই পাশে তো কেরামিন কাদিমিন থাকবেই না, ওরে ভাই, বহুত জ্ঞানী। তার মধ্যে আপনি ধরছেন একটা মূর্খ লোকেরে। আপনি একটা প্রশ্ন করেছেন। এখন একটি আমাদের দলের মহাসচিব একটি কথা বলেছেন। জি, এখন এটা চলছে না, এটা প্রমাণ করার দায়িত্ব তো হচ্ছে সরকারের। যে ছদ্মবেশে চলছে না, এটা ওপেন চলছে। মহাসচিব বলেছে ছদ্মবেশে বাকশালের ব্যবস্থা চলছে। ঠিক আছে, সরকার প্রমাণ করে দেখ না। আমরা ভাই কোনো ছদ্মবেশের মধ্যে তো নাই, আমরা যা করি ওপেনলি করছি। যা ভোট ডাকাতি করেছি ওপেনলি করেছি, যা এখন হচ্ছে সব কিছু ওপেন। এখানে ছদ্মবেশ টদ্মবেশ কিছু নাই। এটা প্রমাণ করে এটা বলে দিলেই হয় আর কি। তাহলে এই তো আপনার সব লেটার চুকে যায়। তাহলে তার আপনি এই প্রশ্নটা আমাকে করবেন না, এটা সব সমাধান হয়ে যাবে। এখন কথাটা হচ্ছে আপনার এই ইয়েটার নাম হচ্ছে কি নিষ্ক্রিয় আন্দোলন। জি, এটাও আমি বুঝতে পারতেছি না আপনারা কেন নিষ্ক্রিয় আন্দোলন আবার নিষ্ক্রিয় হয় কেমনে। আন্দোলন হলে সেটা ক্রিয় আন্দোলনই হয়। কিন্তু ইদানিং একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যেটা আমরা অতীতে কখনো দেখি নাই। সেটা হচ্ছে যে বিএনপি কি আন্দোলন করলো কি করলো না সেটা নিয়ে আওয়ামী লীগের মাথা ব্যথা খুব বেশি হয়ে গেছে। আগে ওবায়দুল কাদের সাহেব বলতেন বিএনপি মাঠে থাকতে পারে না, আন্দোলন পারে না, তাদের আবার কি। আবার এখন আবার মাহবুব আলম হানিফ এই দায়িত্ব নিয়েছে ওনার, সেই দায়িত্বগুলো বলে যাচ্ছে। কথাটা হচ্ছে যে বাংলাদেশে যেখানে একটি দলের মহাসচিবের বিরুদ্ধে 80টা মামলা হয়ে যায়, সেই মহাসচিবের মাথা উঁচু করে দাঁড়াবার কোনো স্কোপ আছে? তার তো 80টার মধ্যে তার 30 দিন আদালতে উপস্থিত থাকতে হয়, হাজিরা দিতে। আন্দোলনের জন্য ছদ্মবেশ আর আপনি নিরুত্তাপ নিষ্ক্রিয় কি আন্দোলন হবে বলেন দেশে? এখন আমি একটা কথা বলি,
আজকেও আমি আমার এলাকার থেকে আসছি, তো সেখানেও বলেছি, আজকে ওপেন এয়ারেও বলছি। এই শহীদ ভাই আছেন, দুইজন আছেন, এক সময় আপনারা সকলেই আপনার টেডি প্যান্ট বোঝেন, টেডি প্যান্ট পরতাম, জামা কাপড় টাইট, একেবারে সবকিছু টেডি প্যান্ট। হ্যাঁ না, শোনেন, সেটাই বলছি, একটু শুনে নেন। তারপরে হঠাৎ করে টেডির থেকে আপনার বেল বটমে চলে আসলো, এবং ডাবল ব্রেস্টের কোট, এছাড়া ভালো কোট হবে না। এরপরে আবার সেটার পরিবর্তন হয়ে আবার আর একটা জায়গায় আমরা চলে আসছি। এখন সব ডাবল ব্রেস্ট প্যান্ট চলে না, এখন সিঙ্গেল ব্রেস্ট। আমার মনে হয় শহীদ ভাইয়েরও অনেক এগুলো আছে যেগুলো আলমিরার মধ্যে ভরে রেখেছে, আর আমার আছে, ওনারও আছে আলমিরার মধ্যে ভরে রাখছে। তো আমি একদিন চিন্তা করছিলাম যে এইগুলো খালি খালি আলমারিতে রাখলে আপনি এগুলো কোনোদিন পরা হবে না। তো তখন আমাকে বলা হলো বাসার থেকে, এগুলো আবার কাজে লাগবে, আসবে। তো এখন এই যে গণতন্ত্র একসময় ছিল বেসিক ডেমোক্রেসি, তারপরে সেখান থেকে আবার ডেমোক্রেসি, আবার জনগণতন্ত্র, আবার সেখান থেকে আবার এখন হচ্ছে যে ডাকাতির গণতন্ত্র, এটাও আবার আসবে। আমি এই জন্য সবসময় আশাবাদী লোক, তো আবার ফিরে আসবে, এইটা আসতে বাধ্য। সেই জন্য আপনি নিষ্ক্রিয় আন্দোলন বলেন আর ক্রিয় আন্দোলন বলেন, ফিরে আসবে। কাজেই আমার মনে হয় আমাদের উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। দেশ এভাবে চলতে পারে না, দেশেরও একটা লিমিটেশন আছে, দেশের রাজনীতিরও একটা লিমিটেশন আছে, জ্ঞানেরও একটা সীমাবদ্ধতা আছে। যে বহু বড় জ্ঞানী, যেমন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, সে কিন্তু কবিতা লিখতে খুব ভালো স্বাচ্ছন্দ্য পছন্দ করতেন, অনেক জ্ঞানী কবি লেখার জন্য, গল্প লেখার জন্য সে ভালো না। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি, তিনি বিদ্রোহীর কবিতা ভালো লিখতেন, গান ভালো লিখতেন, কিন্তু আবার রবীন্দ্রনাথ যেভাবে লিখতেন সেভাবে লিখতে পারেন না। সুতরাং রাজনীতির আন্দোলন বলেন, রাজনীতির ধারা বলেন, এক এক সময় এক এক রকম আসে, এক একজনের হয়, সেইটা আমাদেরকে মানতে হবে এবং বুঝতে হবে। এখন আমার দুই পাশে দুই জ্ঞানী ব্যক্তিরা আছে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, তারা যা বলে আর কি, আমি তো আর বাইরে যাব না। ওনারা হয়তো ওনাদের দৃষ্টিকোণ থেকে, আমার দৃষ্টিকোণ একরকম হবে, ওনাদের দৃষ্টিকোণ আর এক রকম হবে। আর দর্শক শ্রোতা যারা আছেন, তারা তো এইবার দেখেছেনই তারা কতটা ভোট দিতে পেরেছেন, কিসের গণতন্ত্র হয়েছে, কারা এখন দেশ চালাচ্ছে, কিভাবে দেশ চলছে, এইটা সমস্ত বাংলাদেশের মানুষ, পৃথিবীর মানুষ সকলেই দেখছে। তবে একটি কথা হচ্ছে, কেউ আমরা টেলিভিশনে এসে সাহস করে সত্য কথা বলি না। আমি বলেন, আরও বলেন, অনেকে বলেন, কেন আবার আপনারাও সত্য কথা সবসময় বলতে পারেন না, যত অ্যাগ্রেসিভই হন না কেন, সত্য কথা বলতে একটু কষ্ট আছে। তার কারণ একটা ডিজিটাল আইনের খড়ক আপনাদের মাথায়ও আছে, সেইটা চিন্তা করেই সকলকে কথাবার্তা বলতে হয়। আপনাকে ধন্যবাদ। শহীদ ভাই, উনি বলেছেন ডাকাতির গণতন্ত্র চলছে। ধন্যবাদ। আজকে সময় টেলিভিশনের এই অনুষ্ঠান রাজনীতি নিষ্ক্রিয় বা আন্দোলন নিষ্ক্রিয়, বিষয়টা অবশ্যই এটা যুক্তিসঙ্গত। আপনাদের দৃষ্টিভঙ্গিতে ক্যাপশনটা নিয়ে আসছেন। আমি কথা বলার আগেই আমার জেলায় একটি ছেলে ওয়াসিম, তার নাম, সিলেট কৃষি বিষয়ের ছাত্র, বাসে তাকে বিতর্ক করার জন্য ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমি ওই জেলারই বাসিন্দা, আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করছি এবং ভাবছি যে এই যে সময় টিভি পর্যন্ত আমরা আসি কিভাবে, যাই কিভাবে, এই যে দাপট যে যারা মাদকাসক্ত, যারা পরিচালক হিসাবে যাদের কথা পুলিশ বলে, অনেকেই বলে, এমনকি গত দুদিন আগে আমি এটা টকশোতে দুজন সাংবাদিক কথা শুনে আমি নিজে এত তৃপ্তি হয়েছে, যুক্তি দেখিয়েছে তারা অনেক কিছু। তো সেই কারণে এই ছেলেটার যে প্রাণ গেল অকালে, ছেলে প্রাণ গেল, আবরারের মতন সেও চলে গেল। আমি এবং আমার দলের পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে আমি সমবেদনা জ্ঞাপন করছি।
আসলে ডাকাতির গণতন্ত্র ওনারা কোন চোখ দিয়ে গণতন্ত্র দেখছেন বা না দেখছেন, যেহেতু ওনারা তো জন্মটাই তো গণতন্ত্রের মধ্যে হয় নাই। যারা ওই ছদ্মবেশে বলতেছেন ওনারা তো সামরিক পোশাক পরেই এদেশে বলছেন যে আমরা গণতন্ত্র চালু করলাম। তাহলে আম গাছে যদি আপনি আপেল বা অন্য গাছের ছাল লাগান, আম গাছ কিন্তু আপেলের গাছ হবে না। গণতন্ত্র ডাকাতি ওনারাই করেছেন সেই ৭৫ সালের ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর, যারা নিজেই স্বপদেই সামরিক আইন জারি করে দেশ পরিচালনা করে। আমার সুযোগ হয়েছিল, আমরা পলাতক ছিলাম তখন, বঙ্গবন্ধু হত্যার পর প্রতিবাদ করে আমরা পলাতক ছিলাম। আজকে তার এই ধারাবাহিকতায় যদি আজকে বলেন যাদের আন্দোলন যেখানে আজকে নাই, এটার বাস্তবতা, যারা একটা গায়ে একটা আঁচড় পড়ে না পুলিশের। আমি ঢাকার রাজপথে এমন একটা রাজপথ নাই যেখানে আমি পিঠা খাই নাই। সাংবাদিক বন্ধুরা ভালো করে জানে, আপনাদের কি বলে সিডিগুলো বাইর করলে, ভিডিও ফুটেজ বের করলে আমার অনেক ছবি দেখবেন। আমি মতিয়া চৌধুরী, আসারুল্লাহ মাস্টার সহ অনেক পিঠা খাইছি, নাসিম ভাই সহ আমরা। তারপরেও কিন্তু রাস্তা ছাড়িনি আমরা। এরপরেই কিন্তু আমাদের একটা জনগণের পক্ষে গণতন্ত্রের যে সঠিক গণতন্ত্রের প্রতিষ্ঠার জন্য ২০০৮ সালের পূর্বে আমরা যে আন্দোলন করেছিলাম ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত, সেই আন্দোলনের ফসল কিন্তু আজকে বাংলাদেশের এই পার্লামেন্ট, এই গণতন্ত্র, এই যে বর্তমান অবস্থায় মানুষের যেটা চলাফেরা করা স্বাধীন, যে সমালোচনা করা, সরকার কিন্তু সমালোচনা করতে পারে সেই যুগ। আসলে আমাদের যুগ্ম সম্পাদক, যিনি এখন ভারপ্রাপ্ত সম্পাদক, আমাদের সম্পাদক, তিনি চিকিৎসাধীন আছে সিঙ্গাপুরে, তার জন্য দোয়া করি। জনাব ওবায়দুল মাওলানা হানিফ যে কথা বলেছেন, রাজনীতির দৈন্য, মানে দিনও রাজনীতিও আছে একটা, আবার দৈন্য। বাংলা অত শুদ্ধ কথা বলার আমার শক্তি নাই। আমি লেখাপড়া করেছি সাম্প্রতিককালে আবার এথনিক মাইনরিটি নিয়ে পিএইচডিও করেছি। তো আমি জনার্দন ভাইকে বলবো, উনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট একজন নাম মানে জাদ্রেল একজন আইনজীবী। খালেদা জিয়ার মুক্তির জন্য জেলে তালা ভাঙবো, খালেদা বেগম জিয়াকে আনবো, ওই জেলে তো তিনি ঢুকেন, তিনি তো দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে, তিনি দণ্ডপ্রাপ্ত আসামি হিসাবে জেলে আছেন। এটা একমাত্র আইনি প্রক্রিয়া ছাড়া উনার মানে সঠিক জ্ঞান চর্চা যদি উনি কাজে লাগান ওই ক্ষেত্রে, এবং উনি যে কতটুকু এই ব্যাপারে আন্তরিক হয়ে কাজে লাগতে পারছেন, সেটা কিন্তু আদালত পাড়ায় গেলে হয়তো ওখানে গেলে জিজ্ঞেস করলে বুঝে যাবে। এই টক শোতে আমি ওনার সাথে বার্গেন করে এটা নিয়ে আমার যাচাই করা বা মেজার করার আমার কোনো যন্ত্র হাতে নাই। তাই যাদের জন্ম হয়েছে অগণতান্ত্রিক পরিবেশে, বন্দুকের নল দিয়ে যারা ক্ষমতায় আসে গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে শুভা পায় যে কি ছদ্মবেশে সামরিক শাসন চলছে। কোনো একজন লোককে, একজন ট্রাফিককেই জিজ্ঞেস করেন, যেখানে কোনো সেনাবাহিনীর কোনো লোক এসে কাউকে জরিমানা করলো না, কাউকে কি বলে যে তারা যে কি পেনাল্টি করার একটা কি আছে না, মানে একটা সিদ্ধান্ত দিয়ে সামরিক আইনে এত দ্বারা মোতাবেক মার্শাল অর্ডিন্যান্স এর MLR এততে তারা এই দায়িত্ব পালন করছে, এরকম কোনো বিধান এখন বিদ্যমান। যেহেতু উনি অত্যন্ত শ্রদ্ধেয় একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, সভাপতি হিসাবে ওনার একটা সুনামছে, উনি ভালো, আমাকে শুধু ভালো বলছেন না, উনিও ভালো লোক। কিন্তু উনি পড়ে গেছেন এমন একটা দলের মধ্যে, খারাপ একটা দলের মধ্যে, যেখানে তাহার অবস্থান রক্ষা করা। কারণ এটা ময়লার ডিপিতে গিয়ে যে আপনি সুন্দর মানুষ, এই যে সুন্দর পোশাক নিয়ে যে আপনি খুব পারফিউম এরামিস না হয় অমুক তমুক নিয়ে যে গায়ে দিয়ে পড়েন, কোন গন্ধটা আপনার গায়ে লাগবে? আজকে বিএনপির অবস্থা তাই। কারণ দলের নেতা যদি বিদেশ গিয়ে পালিয়ে থাকে, একজন যদি দণ্ডাদেশে যদি আসামি হয়ে, এখন দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে জেলে থাকে, আমি তার বিরুদ্ধে কথা বলছি না, আমি আদালত যে রায় দিয়েছে সেই রায়ের কথাটাই বলছি। সেই ব্যাপারে যদি ওনারা যুদ্ধ করে আইনিভাবে বাইর করতে পারেন, অবশ্যই সাধুবাদ পাবেন সবাই, দেশবাসী বলবে। আর পিঠাপাটা না খাইয়া জনগণ যে ওনাদেরকে যে বলবে যে আপনারা আন্দোলনে আছেন, ধৈর্য ধরুন, আন্দোলন করে উদ্ধার করব, বাহির করব, কিন্তু আপনাদের জন্য সমবেদনা জ্ঞাপন করার জন্য আপনাদের গায়ে একটু আঘাতও লাগছে না, এই কথাটাও টেলিভিশনে দেখে আজকালকার দেশের মানুষরা যে বলবে না 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 বিএনপি বা খালেদা জিয়া আন্দোলন করতে গিয়া এত পিঠাপাটা খাইলো, সেটা কি হলো, সেটারও কোনো অনুভূতি মানুষের মধ্যে সৃষ্টি করতে পারেন নাই। তাহলে জেলের তালা ভাঙবো, অমুখে আনবো, এটা হলো ওই উনাকে টেলিভিশন যাতে উনি দেখে ওখানে বসে বসে কারা আমার জন্য যুদ্ধ করতেছে, যদি কোনো দিন হুচটকে কোনো কিছু হয়ে যায় তাহলে ওরাই ওই আগে যাবে। জয়নাল আবদিন সাহেব আমাদের সদ্য ভাই,
আইনজীবী উনি সেখানে জায়গা পাবেন কিনা আমার সন্দেহ আছে। জি মুনির ভাই বলেন। বাংলাদেশে এখন রাজনীতি নিয়ে আলোচনা করাটা কঠিন। কঠিন এই কারণে যে আসলে রাজনীতির ইস্যু নেই, আমি বলবো আর কি। ইস্যু নাই কেন? সাধারণত হয় কি, একটি দল বা একটি ঐক্যফ্রন্ট বা কিছু দল নিয়ে একটা ঐক্য করে ক্ষমতায় থাকে, তার বিরুদ্ধে অনেকগুলো দল থাকে, তারা সেই সরকারের ভালো মন্দ এগুলি নিয়ে আলোচনা সমালোচনা আন্দোলন ইত্যাদি ইত্যাদি করে। আর বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এই সময়ে যে আসলে শক্তিশালী এবং সক্রিয় বিরোধী দলের অভাব। এইটা হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় দুর্বলতা। সরকার কিভাবে ক্ষমতায় গেছে, কিভাবে ক্ষমতায় থাকবে, সেই প্রশ্নগুলো তো আছেই, সেই সম্পর্কে নানা কথা বলা হচ্ছে, আমরা জানি, সেগুলো প্রতিদিনই শুনছি। একটু আগেও জনাদিম সাহেব বললেন। তার চেয়েও বড় আমি মনে করি যেটা দরকার সেটা হচ্ছে একটি শক্তিশালী বিরোধী দল থাকা, যেই বিরোধী দল সরকারকে সবসময় আমাদের দেশে বলে না পায়ের উপরে দাঁড় করিয়ে রাখবে, কথা আছে না, এখন পায়ের উপরে দাঁড় করিয়ে দল তো আছে কিন্তু শক্তিশালী হতে পারছে না। শক্তিশালী এবং সক্রিয় আর কি, হ্যাঁ, দাঁড় করিয়ে রাখবে। এবং অনেক রাজনীতিবিদ বলেন, বিশেষ করে পশ্চিমের রাজনীতি অনেকেই বলেন যে বিরোধী দলই হচ্ছে গণতন্ত্রের মূল শক্তি, সরকারি দল না। হ্যাঁ, তো এই জায়গাটা হচ্ছে আমাদের, এটা আমি বলবো রাজনীতির দুর্বলতা। এখন বিরোধী দল কেন শক্তিশালী হতে পারছে না বা কেন শক্তি আন্দোলন করতে পারছে না, কেন তাদের দাবিগুলো নিয়ে, আমি মনে করি দুইটা কারণের পিছনে আছে। একটি হচ্ছে তাদের রাজনীতির ক্ষেত্রে কিছু ভুল আছে, রাজনীতি এবং রাজনীতির কৌশলের ক্ষেত্রে কিছু ভুল আছে। আরেকটি হচ্ছে যে দলের নেতৃত্ব এবং দলের কাঠামোর ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি আছে। এই জায়গাটা, এই দুটো জায়গায় বড় বিরোধী দল যেটা বিএনপি বলি, আমরা নাম ধরেই বলি, তাদের এই দুটি জায়গায় আমি মনে করি বড় ধরনের ঘাটতি আছে। যেমন ধরো রাজনীতির ক্ষেত্রে বড় ঘাটতি আমি যেটা মনে করি, ভুল অবস্থান যেটা আমি মনে করি জামাতের সঙ্গে বিএনপি হিসাব করছে, যেটা বিএনপির এখন যারা নেতৃত্বে আছেন তাদের হিসাব হচ্ছে জামাতের সঙ্গে থাকলে তাদের ভোট বাড়বে, তাদের শক্তি বাড়বে। কিন্তু এটা তো প্রমাণিত যে আসলে জামাতের সঙ্গে থেকে জামাতকে ডিফেন্ড করতে করতেই তাদের রাজনীতির মূল শক্তি ক্ষয় হয়ে যায়। আপনি দেখেন গত কয়েক বছর ধরে, হ্যাঁ, সেটা কখনো প্রবলভাবে ডিফেন্ড করে, কখনো কাজ দিয়ে ডিফেন্ড করে, কখনো সঙ্গে রেখে ডিফেন্ড করে, যেভাবেই হোক। সুতরাং যে দলটিকে, হ্যাঁ, যে দলটিকে আমার সঙ্গে রাখার জন্য তাকে ডিফেন্ড করতে হবে, সেটা তো আমার লায়াবিলিটি, সেটা তো আমার কখনো অ্যাসেট হইতে পারে না। এই জায়গাটা আমি মনে করি বিএনপির রাজনীতির একটি বড় ভ্রান্তি, বড় ভুল। এবং এই ভুলটা সংশোধন না করলে রাজনীতির ক্ষেত্রে বিএনপির পক্ষে, আপনি শুরুতে যে শক্তির কথা, নিঃসক্রিয়তার কথা বললেন, সেইটা নিয়ে দাঁড়ানোটা খুব কঠিন হবে। কিন্তু এটা কি বিএনপি বিশ্বাস করে? সেটা তাদের ব্যাপার, আমি জানি না। অ্যানালাইসিস কি বলে? অ্যানালাইসিস বলা যে এখনো বিশ্বাস করে না, কিন্তু একটা সময় বিশ্বাস তাদের করতে হবে যদি দল তাদের ঠিক মতো করতে হয়। এক, আর নেতৃত্বের প্রশ্নে অবশ্যই খুব বড় ধরনের দুর্বলতা আছে। সেটি হচ্ছে যে বিএনপির মূল নেতা হচ্ছেন বেগম খালেদা জিয়া। তিনি দণ্ডিত, একটি ইয়েতে দণ্ডিত, এবং তিনি কারাগারে আছেন। এখন নেতৃত্ব চালাচ্ছেন বাংলাদেশ থেকে 7 সমুদ্র 13 নদীর পার থেকে তাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান। এইটা আমি মনে করি বিএনপির জন্য একটা আরেকটি বড় দুর্বল জায়গা আর কি। তার অনেক সমর্থন থাকতে পারে, তার দলের ভিতরে তার অনেক ইয়ে থাকতে পারে, ভক্ত থাকতে পারে, কিন্তু দলটা তো ভিন্ন জিনিস। দলটা তো বাংলাদেশে, দলটা তো বাংলাদেশের মানুষের মধ্যে কাজ করতে হবে। হ্যাঁ, সুতরাং এই জায়গাটায় যদি দলটা পরিচালিত না হয়, সিদ্ধান্তের জন্য যদি 7 সমুদ্র 13 নদীর পাড়ের দিকে তাকিয়ে থাকতে হয়, তাহলে তো দল চলতে পারে না। এবং বিএনপির ক্ষেত্রে কিন্তু তাই হয়েছে। হ্যাঁ, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হলে ওইখান থেকে স্কাইপিতে হোক আর যেভাবেই হোক, হ্যাঁ, সিদ্ধান্তটা নিতে হয় বা অনুমোদনটা নিতে হয়। দলের, আপনি বলেন বিএনপির একটি স্থায়ী কমিটি আছে, লাস্ট কবে স্থায়ী কমিটির মিটিং হয়েছে সর্বশেষ? আদৌ মানে কবে হয়েছে আমি নিজেও জানি না। একজন সাংবাদিক হিসেবে আমি এটা আমার কি বলে দুর্বলতা, আমি বলতে পারছি না যে লাস্ট কবে হয়েছে আর কি। একটি রাজনৈতিক দল, রাজনীতির অনেক বড় বড় সিদ্ধান্ত তাদের নিতে হচ্ছে, তো তারা যদি তাদের দলের যে নীতি নির্ধারণী
সংস্থাটি আছে, স্থায়ী কমিটি, সেই স্থায়ী কমিটি যদি সক্রিয় না হয় এবং নিয়মিত কাজ না করে, আপনি যে সক্রিয়তাটার প্রশ্নটি তুললেন, সেই সক্রিয়তাটা আসবে কোত্থেকে? তারপরে ধরেন অত্যাচার নির্যাতনের প্রশ্নগুলো তো আছেই, যেটা আলোচনা হয়েছে। জানাল ভাই বলেছেন যে এত 80টি মামলা কেমনে ফাইট করবে। শহীদ ভাই বলেছেন যে লাঠির বাড়ি খেয়েই তো আমরা দাঁড়িয়েছি, সুতরাং তাদেরকে খেতে হবে। এই প্রশ্নগুলো তো আছেই, কিন্তু মূল কথাটা হচ্ছে এই যে দলের মধ্যে যদি একটা ডাইনামিক লিডারশিপ কাজ না করে, তাহলে দলের সক্রিয়তা তো আপনি আশা করতে পারেন না, এবং বাস্তবে কিন্তু তাই হয়েছে। জানাল ভাই, আসলে জানাল ভাই বলতে পারেন যে আমার দল নিয়ে অন্যদের তো মাথা ব্যথা কেন? আমি এর আগে একটু যোগ করতে চাই। আচ্ছা, একটা দর্শক আছে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন, দেখি দর্শক কি বলছেন। জি, আমার নাম মোহাম্মদ আব্দুল্লাহ মাহমুদ, আমি ঢাকা মগবাজার থেকে বলতেছিলাম। বলতেছিলাম যে জয়নুল আবেদিন স্যার বললো যে মহাসচিবের নামে 80টা মামলা থাকতেই পারে, তবে সে 80টা মামলার মানে সে যদি আন্দোলনের ডাক দেয়, তাকে তো তার কি নেতা কর্মীদের প্রতি কি তার এতটুকু বিশ্বাস নেই যে তারা তার পাশে থাকতে পারে? এবং আমি বলতেছিলাম তাদের অঙ্গ সংগঠনের কথা, তাদের অঙ্গ সংগঠনের কমিটি কি আদৌ তাদের সাথে আসে? ছাত্রদল তাদের প্রধান শক্তি বলা যায়, ছাত্রদল তাদের হয়ে কতটুকু কাজ করছে? এবং আপনার কি বলে আমাদের ডাকসু নির্বাচনে ছাত্রদল একটা পক্ষ কেন পেল না আর কি, আমার এটাই তার কাছে প্রশ্ন। জি, আপনাকে ধন্যবাদ। আচ্ছা, এটা উত্তর দিবেন, কিন্তু তার আগে আমার যে উনি যেটা অ্যানালাইসিস উনি বলছেন দুইটা, একটা শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় নামার জন্য যে জিনিসগুলো দরকার, তার মধ্যে বিএনপির দুইটা প্রধান কারণ হচ্ছে পারছে না। একটা হলো একটা ভালো নেতৃত্ব ওনার অ্যানালাইসিসে, এবং আর একটা হচ্ছে জামাত বোঝা হিসাবে থাকছে। আপনি কি এটার সাথে একমত? আমি আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে দর্শক যে প্রশ্নটা করেছে, না হলে আর ভবিষ্যতে কোনো দর্শক প্রশ্ন করবে না। দর্শকের জানা উচিত যে গত কয়েকটি বছরে শুধু মহাসচিব না, দলের তৃণমূল পর্যন্ত এমন কোনো নেতা কর্মী নাই যারা গুলি খায় নাই, যারা মানে পুলিশের পিটা খায় নাই, যারা মিনিমাম 10টা মামলা খায় নাই। এই সরকারের রাজনীতি দমনের, বিএনপি না, রাজনীতি দমনের প্রধান অস্ত্র হচ্ছে মামলা। আপনি কি কখনো শুনেছেন? আমি তো কখনো শুনি নাই সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্টের বিরুদ্ধে 14টা মামলা হয়। সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট অ্যাপিলেট ডিভিশনে মামলা করে, তখন মামলা হয় যে উনি পল্টনে গিয়ে পুলিশের কাজে বাধা দিয়ে বোমা মেরেছে। এটা কখনো শুনেছেন? সুতরাং রাজনীতি বিভিন্ন রকম আছে। আগের যে রাজনৈতিক ধারা, আমি যে বললাম আপনার সিস্টেম, সেই ধারার রাজনীতি এখন বাংলাদেশে নাই। এখন যার হাতে লাঠি আছে, সরকার আছে, যার হাতে, আগের দিনে কখনো শুনেছেন যে পুলিশ বাহিনীকে যদি পাঠানো হয় যে ওইখানে ভোট চুরি হচ্ছে কি ওইটা গিয়ে দেখেন, তখন পুলিশরা যাইয়ে খুব আনন্দের সাথে বলে, এই মেয়েরা আপনারা বেরিয়ে যান, আপনাদের লাগবে না ভোট দেওয়ার জন্য, আমরাই সিল দিয়ে আপনাদের এই কাজটা সেরে দেব, কোনো দলের লোকেই দরকার নাই। এটা আপনি কখনো শুনেছেন? এবার হয়তো অনেকে দেখেছেন। তো এখন সব কিছুর সিস্টেমের একটা পরিবর্তন হয়ে গেছে। রাজনৈতিক সিস্টেম, রাজনীতি দমানোর সিস্টেম, তারপরে কোনো ক্ষেত্রে লাঠি লাগে, আর এখন লাঠি লাগে না, মামলা লাগে। কারণ আইন আদালতগুলো এক্সিকিউটিভরা যখন কন্ট্রোল করে তখন এই অবস্থায় হয়। আপনারা কি দেখেছেন যে আমি তো এই যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রেসিডেন্ট এখনও আছি, আপনি যদি দেখতেন গুলি খেয়ে মানুষ গুলি খেয়েছে আন্দোলন করতে গিয়ে, তারপর গুলি খেয়ে তারপরে আবার তার বিরুদ্ধেই মামলা হয়েছে।
তার বিরুদ্ধেই মামলা হয়েছে যে কি সে ওইখানে বোমা মারতে গিয়েছিল, তারে গুলি করে দিয়েছে, সে ওইখানে বেল পায় নাই ম্যাজিস্ট্রেট সাহেবের ওখানে, তাকে দেশের হাইয়েস্ট কোর্ট সুপ্রিম কোর্টে আসতে হয়েছে বেলের জন্য। গরিব মানুষ, তার দাঁড়াবার জায়গা নাই, তার ভাত খাওয়ার জায়গা নাই, কিন্তু একটা দল করে বলে তাকে এরকম অত্যাচারিত হতে হয়েছে। এটা কি বাংলাদেশের মানুষ কখনো কল্পনা করেছে? যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তারা কি কখনো চিন্তা করেছে যে এই বাংলাদেশে এইরকম সাধারণ মানুষকে গুলি খেয়ে তার বিচার পাবে না, তাকে দেশের সর্বোচ্চ আদালতে যেতে হবে, হেঁটে হেঁটে যেভাবেই হোক যেতে হবে, আর বারান্দায় বারান্দায় ঘুমিয়ে থাকতে হবে? আপনি যদি গিয়ে দেখতেন মানুষের আহাজারি। এখন আপনারা বলছেন যে কি নিষ্ক্রিয় আন্দোলন, আন্দোলন করবে তো পায়ে হাঁটতে পারলে তো আন্দোলন করতে পারবে। দেশের শতে শতে বহুত লোক এখনো এই অবস্থার মধ্যে আছে, বহু ছেলেপেলে আছে যে মামলায় হাজিরা দিতে পারে না, হাজিরা দিতে গেলে হয় তাকে জেলে যেতে হয়, না হলে তাকে অন্য ব্যবস্থার মধ্যে পড়তে হয়। অনেকে গুমও হয়ে গিয়েছে ইতিমধ্যে। এই অবস্থার মধ্যে বাংলাদেশের রাজনীতির ধারাটা পরিবর্তন করতে, এতে কেউ লাভবান হয় না। আমি বলবো এতে সরকারও লাভবান হয় না, আমরা কেউই লাভ করতে পারবো না। এই দেশ জাতি এবং এদের সকলের কাছে এটা জবাবদিহি করতে হবে। এখন আসেন, আপনি কি জানি বলছিলেন যে আপনার কথা যে দুটো কারণে উনি অ্যানালাইসিস করেছেন, যে দুটা কারণের নেতৃত্ব এটা থাকতেই পারে। ওই যে বলে না, গিভ মি এ গুড মাদার আই উইল গিভ ইউ এ গুড নেশন, থাকতেই পারে। তারপরেও বলি রাজনীতির ধারা পরিবর্তন হতে হবে, দেশের আইনের শাসনের একটা পরিবর্তন আসতে হবে। তারপরে ওই যে শহীদ ভাই বলেছেন, তিনি দুঃখ করেছেন যে এই যে ছেলেটা মারা গেল কৃষি বিশ্ববিদ্যালয়, এই যে আজকে সারা দেশ মাদকে ছেয়ে গেল, এটাও কি বিএনপি করেছে? আজকে যে মাদকে ছেয়ে গিয়ে যে মানুষ মারা যাচ্ছে বাসের নিচে পিষ্ট হয়ে বিভিন্নভাবে, ওনাদের তো বড় কি পরিবহনের নেতা হচ্ছে সরকারি দলের, তারপরে শ্রমিক লীগেই তো চালাচ্ছে এগুলো। তো তারপরেও কি বলবেন যে এই বিএনপি এই সমস্ত করে? আরে ওনাদের সাধারণ মানুষই তো বাস দিয়ে পিষে মারা হচ্ছে। ছাত্রকে ওই যে বললেন যে কিসের ছাত্রকে বাস দিয়ে পিষে মারছে, তাহলে কিসের আন্দোলন হবে দেশে? আপনি নিষ্ক্রিয় আর সক্রিয় আন্দোলন বলেন। কথাটা হচ্ছে আপনার দেশের মানুষের, সরকারের এবং সকল পর্যায়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা থাকতে হবে। লাইটকে মানে সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস বাংলাদেশের সর্বস্তরের মানুষের থাকতে হবে। সেই সাহস কি আজকে আছে? নাই। টকশো শুনি এখন অনেক সময় আমি অনেক সময় অ্যাভয়েড করি এবং আগে বলি যে কে কে আছে ভাই, যদি বুঝি যে ভাই আমার সাথে মারামারি হবে না, ঝগড়া ফ্যাসাদ হবে না, তখন একটু আসি। যেমন আজকে শুনলাম শহীদ ভাই আছে, আমরা যাই হোক হয়তো উনি বলবেন ওনার জ্ঞান দিয়ে বলবেন, মুনির ভাই হয়তো বলবেন তার সাংবাদিকের ভাষায়, কিন্তু মারামারি তো আর হবে না। এও অনেক সময় আমরা দেখি। এবং আপনাদের এখানে যদি দুই পক্ষ ঝগড়া না করে তাহলে নাকি আবার টকশো জমে না। তো এখন সেইটাও আবার আছে। তবে আপনার এইটার কথা বলছি না, মানে অনেক 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 ক্ষেত্রে না। আমাদের এখানে কোনোদিন আরে ভাই আপনার কাঁধে নেন কেন? সব নিজের কাঁধে নেবেন না, অনেক সময় এগুলো আমরা দেখি। তো এখন মূল কথাটা হচ্ছে যে দেশের সর্বক্ষেত্রে একটা পরিবর্তন দরকার। এই যে ঘটনাগুলো ঘটছে তার অর্থ হচ্ছে দেশে কোনো আইনের শাসন নাই। এই যে লোকগুলো মেরে যাচ্ছে তাদের কোনো বিচার নাই। বিচার ব্যবস্থাকে শক্তিশালী করা দরকার এবং বিচারকে তার স্বাধীনভাবে চলতে দেওয়া দরকার। বিচার এখন আপনি যদি এই লোকের বিচার করতে যায় আর যদি বড় মেয়ে বা যদি যার ক্ষমতা আছে দিয়ে এই ছেলেটাকে ছেড়ে দিতে হবে, কারো পুলিশের সাধ্য আছে যে আটকিয়ে রাখবে? এখন আমাদের চিন্তা করতে হবে। আর একটা জিনিস আমার ভাই বলেছে যে স্থায়ী কমিটির সদস্য কবে মিটিং করেছে এটা সে জানে না।
আপনার জ্ঞাতার্থে বলতেছি, প্রতি সপ্তাহে অ্যানালাইসিস হচ্ছে এগুলো, এবং স্থায়ী কমিটির সদস্যরা প্রতি সপ্তাহে বসছেন এবং তারা আলাপ আলোচনা করছেন, এবং আমাদের ভারপ্রাপ্ত যিনি চেয়ারপারসন তার সাথে ওনারা স্কাইপিতে কথা বলছেন, আলোচনা হচ্ছেন। কিন্তু কি করব বলেন, যেখানে সারা বছর থাকতে হয় কর্মীদেরকে আদালত পাড়ায়, যেখানে আপনি জানেন এমন অনেক ছেলেপেলে আছে মামলায় হাজিরা দিতে পারবে না বলে তার এলাকা ছেড়ে অন্য জায়গায় গিয়ে পালিয়ে আছে। কোনো অনেক জায়গায় হোটেল বয় আছে, গিয়ে দেখবেন যে জিজ্ঞাসা করবেন যে এই তুমি কোথাকার বাড়ি, বলবে যে আমার বাড়ি ভাই ভৈরব, আমি এখন এইখানে এসে হোটেলে কাজ করি। কেন? আমার বিরুদ্ধে 37টা 38টা মামলা। ভাই হাজিরা দিতে গেলেই তো পেশকারও যদি দেয়, উকিলদের যদি নাও দেওয়া লাগে, কোর্ট খরচ দেওয়ার তো মতো আমার ক্ষমতা নাই, এখন হোটেলে এসে বয়গিরি করতেছি। এই হচ্ছে অবস্থা। এটার থেকে অবসান হওয়া দরকার, দেশটা বাঁচা দরকার, গণতন্ত্রটা বাঁচা দরকার, আইনের শাসন ফিরে আসা দরকার। এইগুলো না হলে পরে এই যে আজকে উড়ে মরতেছে, পুড়ে মরতেছে, বাসের নিচে মরতেছে, মদ খেয়ে মরতেছে, আপনার এই যে কি ওই কি ওই যে না ইয়াবা মরতেছে, আবার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে, যে মাদক ব্যবসায়ী তারে মারি ফেলাও আর কি। এই সমস্ত জিনিসগুলো ঘটতেছে সমাজে। এর থেকে এখন আমাদের সকলকে আমরা যে দল করি না কেন, দেশটা তো আমাদের ভাই। অনেক আমরা বলি যে 30 লক্ষ মা বোনের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। খালি জামাত করলে তো হবে না, নিজেরা কি করি সেইটা আগে চিন্তা করি। যে আমরা যে কারণে মুক্তিযুদ্ধ করেছি, যে জন্য বাংলাদেশ এসেছে, সেই জিনিসটা কি এখন বাংলাদেশে আছে? এই জিনিসগুলো আমাদের সকলকে ভাবা উচিত। এমনকি আমি প্রধানমন্ত্রীকেও বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকেও এই জিনিসটা চিন্তা করা উচিত যে দেশের গণতন্ত্রের মানুষের কথা বলতে হবে, মানুষকে এই যে উড়িয়ে পুড়িয়ে যেন না মরে। আপনাকে আজকে দেখা যাচ্ছে যে আপনি কারো মেয়ে মারা গেছে, তিনি আইসা আপনার কাছে আইসা হাত জোর করতেছে, আপনি তাকে একটু সাহায্য করতেছেন। এতে কি হয়? এতে কি দেশ বাঁচবে? দেশটাকে বাঁচানো দরকার সকলে। উনি বললেন, উনি একটা বক্তব্য ছিল দেশে আইনের শাসন দরকার। তাহলে শহীদ ভাই আছে কিভাবে? আইন তো চর্চা উনি করছেন, জি, আদালতে মামলা হচ্ছে না। তবে ধন্যবাদ আপনাকে। আসলে ওনার যে হতাশায় যে ভুগছেন, হতাশায় যখন ডুবে যায় তখন তার রাজনীতির আর কোনো চাদর গায়ে আমি কিন্তু হতাশ না ভাই, আগেই বলতে চেয়েছিলাম, একটু ওই সময়ের কারণে পারি নাই। ওনারা আন্দোলন করবে, কিসের আন্দোলন করবে, বিষয়বস্তু কি সেটা নাই। দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্ত করার জন্য আন্দোলনের তো প্রয়োজন নাই। আইনি শাসনে আদালত আছে, যেখানে সুপ্রিম কোর্ট আছে, সংবিধান অনুযায়ী সুপ্রিম কোর্ট হাইয়েস্ট কোর্ট, তার অধীনে হাইকোর্ট আছে, অন্যান্য আদালত আছে। 10 বছর যে মামলা দেশে পরিচালিত হয়েছে আইনি মামলা, সেটা নিষ্পত্তি আইনিভাবে করবে। এখানে আন্দোলনের কথা বলে ওই একটা বিষয় আন্দোলন, উনার মুক্তি চাই, উনাদের দেশে আনার মানে কি বলে পরিবেশ চাই। তো আসলে মানুষ এখন কী চায় জানে? মানুষ দেখে পদ্মা সেতু কবে শেষ হবে, মানুষ চায় যে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র কবে শেষ হচ্ছে, কবে রূপপুর আনবী বিদ্যুৎ কেন্দ্র চালু হচ্ছে, কবে মেট্রো রেল চালু হচ্ছে, কবে লই যে এখন 5টা লুপ করছে, এই যে ইউটার্ন, এই লুপগুলো আমার 3টা চালু হয়েছে, বাকি 2টা কবে হচ্ছে? তাহলেই এই আইন শৃঙ্খলায় ট্রাফিক আমাদের যে সিস্টেমটা বর্ডারে আসবে। এখন বিএনপির আন্দোলন করার জন্য, এই আন্দোলন তো আমরা অনেক করেছি, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করার কারণেই আজকে রাজপথে আমরা বহু নির্যাতিত হয়েছি। আইন শৃঙ্খলা বাহিনী যখনই সংবিধানের, উনি আমার চেয়ে ভালো জানেন, আর আর্টিকেল 37, 38, 39 কি বলা আছে, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে আপনার আমার সম্পদ এবং জীবন রক্ষা করা। এখানে কোনো আঘাত আসলেই কিন্তু যে কেই হোক না কেন, অবশ্যই তার মধ্যে কগনিজেন্স নিয়ে আইনি ব্যবস্থায় যেতে হবে। এটা উনি আমার চেয়ে খুবই এই ব্যাপারে ভালো দক্ষ মানুষ। সুপ্রিম কোর্ট আইনজীবী সভাপতি হিসাবে তিনি এই দেশের আইনজীবীদেরকে পরিচালনা করেন। আচ্ছা, তিনি যদি বলেন যে বিচার নাই, আইনের শাসন নাই, তাহলে উনি যে বিষয়ে পারদর্শী হয়ে যে চর্চা করছেন, তার চর্চা তাহলে নিশ্চয়ই এটা কি বলে, পাতার উপর যে পানির টেপরা পড়ে বা ফুটা পড়ে, ওই ফুটার মতনই ওনারা কি চলাফেরা করছেন। দ্বিতীয়ত হইল, আসলে
গায়েবী মামলা উনি বলেছেন 80টা আর 90টা। ওনারা ডায়ালগে গেছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী ডায়ালগের জন্য আমন্ত্রণ করেছিল। আমরা মনে হয় তিনিও ছিলেন সেখানে, আমার ঠিক এই মুহূর্তে ইফ আই রিমেম্বার কারেক্টলি। না থাকলেও তার দলের শ্রেষ্ঠ এবং অনেক বাগ্মী নেতারা গেছিলেন, যেমন মধুজামত সাহেব আরম্ভ করে সবাই। সেখানে যখন এই মামলার কথা বলা হলো, মানে প্রধানমন্ত্রী আপনার তালিকা দেন, ওনারা বললেন লক্ষ লক্ষ গায়েবী মামলা। মামলা কিন্তু গায়েবী হয় না, বাদী থাকে, বিবাদী থাকে। আর মামলার জন্য কোনো ধরনের কোনো রিলিফ পাইতে হইলে একজন অ্যাডভোকেট থাকতে হয়, তিনিও রেজিস্টার্ড অ্যাডভোকেট ছাড়া সেটা হয় না। তাহলে ওনাদের বাসায় গায়েবী মামলা কোনটা? আমি এখনো গায়েবী মামলা আমরা কাছে জানাজা গায়েবী হয়, ওখানে কোনো লাশ থাকে না। আমরা যাইয়া এটা মানে প্রক্সির মতো জানাজা হয়। মামলাটা গায়েব কেমন হয়, এই ব্যাখ্যাটা আমার মনে হয় যে উনি জাতিকে দিলে ভালো হইতো। তালিকা দেওয়ার পরে কিন্তু ওনারা কয়েক হাজার মামলারও তালিকা দিতে পারলেন না, বললেন লক্ষ লক্ষ মামলা। তাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা দলের তিনি সাধারণ সম্পাদক, অবশ্যই তিনি একজন যোগ্য রাজনীতিবিদ, কিন্তু তিনি ওই যে একটু আগে বললেন যে সবাই সব কথা বলতে পারে কি পারে না, উনি সব কথা বলতে পারতেছেন না। কারণ দল পরিচালনায় দলের চেয়ারম্যান দেশে আছেন, আবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাও ওনাদের গঠনতন্ত্র সংশোধন করলেন। কখন করলেন? যখন দেখলেন যে মামলার রায় হওয়ার তারিখ নির্ধারণ হয়েছে, তার পূর্বেই স্থায়ী কমিটি বসে গঠনতন্ত্র সংশোধন করলো, ওনার কাউন্সিলও লাগলো না। কী করলেন? যে দলের প্রধান যদি কোনো মামলায় বা কোনো ধরনের অভিযুক্ত হন, তাহলে তার পরিবর্তে ভারপ্রাপ্ত একজন প্রধান হবেন। তিনি আবার কে, মানে আমাদের দেশের ভাষায় বলে গ্রামদের মা বেটা, খুব অসুবিধা নাই, মা বেটা হইতেই পারে, রাজনীতি হইতেই পারে, কোনো অন্যায়ের কিছু না। কিন্তু এই সংশোধনীটাই তো প্রমাণ করে ওনারা রাজনৈতিকভাবে আমাদের মাহবুল হক হানিফ সাহেব যারা বলেছেন যে ওনারা দৈন্য, ওনারা ওনাদের কোনো অস্তিত্ব আছে বলে বিশ্বাস করতে পারছেন না। সেই কারণে আরেকজন দণ্ডিত আসামিকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি আবার দেশের বাইরে। সেই কারণে এই মামলা নিয়ে আমি মনে হয় যে এত দূর আলোচনা করার চেয়ে কাউকে, এটা তো আইনি ব্যাপার, আদালতের ব্যাপার, এখানে মামলা রাজনীতির কোনো বিষয় নেই। রাজনীতি আজকে নিষ্ক্রিয় কার? যারা আজকে বিরোধী দল নাম দেন অথচ সংসদে তাদের কোনো অস্তিত্ব নেই। 20টি রাজনৈতিক দল এক হয়ে নির্বাচনে নাম নেন, বললেন যে আমরা 10টা সিট পাবো না, আওয়ামী লীগ 10টা সিট পাবে না। আপনারা 70-এর নির্বাচন দেখেছেন, 166-র মধ্যে 169-এর মধ্যে 167টা সিট আমরা পেয়েছি, আওয়ামী লীগ পেয়েছে। আবার 1973 সালে নির্বাচন হলো, সেখানেও আমরা বঙ্গবন্ধু দেশে আসার পরে যে নির্বাচন সংবিধান এর জন্য যে অ্যামেন্ডমেন্ট আমরা সংবিধান যখন আসলো, সেখানেও ওইভাবে ভোট পড়লো। ঠিক দাঁড়াবে দীর্ঘদিন এই দেশের আন্দোলন সংগ্রাম করে যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি, আইনের শাসনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং বিশ্বের দরবারে আমরা একটা রোল মডেল হিসাবে স্বীকৃতি পাচ্ছি। এবং আমাদের পার ক্যাপিটাল ইনকাম $1900 ক্রস করতেছে এই কয়েকদিনের মধ্যে। সেই কারণে আমরা আমাদের এই যে জিডিপির গ্রোথ আমরা 8.37-এ চলে যাচ্ছে। লোকজন কি ওইটা দেখতেছে? বাজার শেষ হলে পরে আমাদের টার্গেট এটা ওখানে চলে যাবে। আমরা এসডিজি এমডিজি থেকে আমরা এখন উন্নয়নশীল দেশের দিকে আমরা আছি, মাঝখানে কিছু নাই। মাঝখানে হইলো আমরা চর্চা করব, আমরা দেশকে উন্নয়ন করি। এখন দেশ উন্নতির পথে আছে। এখন এই যে বুট কেন্দ্রে কেন মানুষ জানে, বাবা বুট দিয়ে কী করবো, আমি তো আমার দেশের উন্নতি হচ্ছে, যেই পাস করুক আমার কি আসে যায়। ব্রিটেনে ভোট কেন্দ্রে মানুষ যাইতেছে, অনুরোধ করে নিচ্ছে না, ক্যাম্পেইন করতেছে, আইন করেছে, এমনকি ব্যালট বাড়িতে পাঠাচ্ছে বিভিন্ন উন্নত দেশে। তার মানে কি, দোজ হু আর ইন পাওয়ার দে আর অ্যাডমিনিস্ট্রেটিং দি হোল অফ দ্য নেশন ফর দেয়ার ওয়েলবিং অ্যান্ড দেয়ার গুড লাইফ। সো বিকজ অফ দ্যাট ওয়াই ইউ শুড গো টু ভোট সেন্টার। ডেমোক্রেসির জন্য ভোট একক টুলস নয় কিন্তু। তো সেই কারণে আমি মনে করি জয়নাল ভাই খুব ভালো মানুষ, তিনি তার দলের মধ্যে তার দলের অস্তিত্ব রক্ষার জন্য বলুন, এবং উনি শিক্ষা দেওয়া উচিত ওনাদেরকে। এইভাবে আন্দোলন করে গায়ে কিছু না লাগলে আপনারা কোনোদিন আপনাদের লোককে ওই স্ট্যান্ডিং কমিটি বলেন, আরো কি কি কমিটি ওনাদের কমিটি আছে, আমাদের কিন্তু সেটাই। আমাদের তৃণমূল থেকে কিন্তু আমাদের জবাবদিহির ব্যবস্থা আছে। আমরা এত গালি খাইতে হয়, কারণ রাস্তায় না থাকলে সাথে বলে দেবো না কিসের। সেজন্য এই জিনিস শিখেই আমি 1966 সালে 6 দফার রাস্তায় নেমেছিলাম। আমি 1965 সাল থেকে ক্যাবিনেটে আসি। আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে 7 বার মনোনয়ন দিয়েছেন, একবার ইলেকশন করি নাই, 6 বার আমি নির্বাচন ধারাবাহিকভাবে দিচ্ছি। আর এরপরে আর কি আছে? জি, শেষ পর্যায়ে আছি। বলেন কোন বিষয়ে? এই যে উনি যেটা বললেন, যে উনি যেটা বলছেন যে আসলে রাজনীতি যদি আপনি
নিজের মতো করে করতে না পারেন, আপনার লোকগুলোকে যদি আপনি অর্গানাইজ করতে না পারেন, তাহলে অন্যকে দোষ দিয়ে লাভ কি? ধন্যবাদ। আসলে একটা বিষয় এটা ঠিক যে ধরেন অনেকগুলি বিষয় আমাদের দেশে নতুনভাবে চিন্তাভাবনা করা প্রয়োজন। তার মধ্যে একটি হচ্ছে অবশ্যই রাজনীতি। রাজনীতি যেটা আমরা 65, 66, 69, 68, 70 বা স্বাধীনতার পরে 72, 73, 74, 75 বা এরপরে আবার আরেক ফেজ, একটা ফেজ গেছে। এখন রাজনীতিরও আরেকটা ফেজ এসছে বলে মনে হয়। এই ফেজটাকে এখনই একেবারে মৌলিকভাবে বিশ্লেষণ করার অবস্থা হয়েছে এটা আমার কাছে মনে হয় না, একটু সময় লাগবে। কিন্তু এই ফেজটা একটা পদ্ধতিগত পরিবর্তনও যেমন হয়েছে, রাজনীতিগতভাবে পরিবর্তন তেমনি হয়েছে। এটা আমাদেরকে মানতে হবে। মানে আপনি কি এটাকে ক্রুশিয়াল বলছেন? এখনই ক্রুশিয়াল না, কিন্তু ক্রুশিয়ালের দিকে যাচ্ছে বিষয়টা। হ্যাঁ। দ্বিতীয়ত আপনাদের নিশ্চয় মনে আছে যে 30শে ডিসেম্বরের পরে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু একটি কথা বলেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। হ্যাঁ, অর্থাৎ এই জায়গাটায় আমাদের জোর দিতে হবে। এটা কিন্তু অ্যাবসেন্ট, আইনের শাসনের ক্ষেত্রটা কিন্তু অ্যাবসেন্ট। আচ্ছা, কদ্দূর হবে জানি না, কিন্তু এটা অ্যাবসেন্ট। কিন্তু এইটার আমি মিলাইতে চাই এই যে সড়কের যে বিশৃঙ্খলা, সেইটা দেখলে আমি বুঝতে পারি যে আইনের শাসন কতটা অ্যাবসেন্ট। এই পর্যন্ত সম্ভবত 7টা কি 8টা সুপারিশ বিভিন্ন কমিটির থেকে, আদালতের আদেশ, কোনোটাই বাস্তবায়ন হয়নি। কোনোটাই বাস্তবায়ন হয়নি। ঢাকা শহরে 10 বছর ধরে 35,000 যানবাহন ফিটনেস ছাড়া চলাফেরা করতেছে। 10 বছর ধরে একটা রাজধানীতে পুলিশ আছে, বিআরটিএ আছে, সবাই আছে, তদারককারী সংস্থা আছে, কিন্তু নির্বিঘ্নে চলতেছে। সুপ্রভাত বাস চলতে পারবে না বললেন উত্তরের মেয়র। 1 ঘন্টার মধ্যে সেই বাসগুলির রং পরিবর্তন করা শুরু হয়ে গেল, সুপ্রভাতের জায়গায় সম্রাট লেখা শুরু হয়ে গেল এবং বাস নামা শুরু হয়ে গেল। কিভাবে হয়? আইন আছে, প্রয়োগ নাই। আইন আছে, দেখার কেউ নাই। আইন আছে, যারা প্রয়োগ করবে তাদের মধ্যে মানে কি বলে দোষ, বা তাদের মধ্যেই দুর্বলতা, যারা আইনের প্রয়োগ করবে। হ্যাঁ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো শুধু এই কারণেই সড়কের নৈরাজ্য। তারপরে ধরেন আরেকটি বাজে সিমটম আমার কাছে যেটা মনে হয়, সেটা হচ্ছে এই যে গতবার শিশুরা যে সড়ক নিয়ে একটা আন্দোলন করল, সেটাকে যেভাবে দমন করা হলো, আমি মনে করি এটা খুবই অগণতান্ত্রিক একটি পন্থায়। হেলমেট বাহিনী এসে পিটাইলো এবং এই বাচ্চারা মাইর খেয়ে ঘরে ফিরে গেল। এইটা আমাদের দেশে আগে কখনো ছিল না। দিস ইজ ফার্স্ট টাইম এরকম একটা ঘটনা ঘটলো। হেলমেট বাহিনী কেন? যাতে চেহারা না চেনা যায়, তারা কারা এটা বোঝা না যায়, এবং সেই আন্দোলনটাকে কিভাবে ডিফিউজ করা হলো। এই জায়গাগুলো কিন্তু শুধরাইতে হবে, তা নাহলে আইনের শাসন প্রতিষ্ঠা করা যাবে না। শেষ পর্যায়ে আছি, আপনাকে 2 মিনিট সময়। আমি 2 মিনিটের প্রথম কথাটা হচ্ছে, শহীদ ভাই একটা কথা বলেছে যে হতাশা, রাজনীতিতে কোনো হতাশার জায়গা নাই। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি। আর আমাদের প্রফেশনেও কিন্তু হতাশার কোনো জায়গা নেই। আমরা কিন্তু আদালতে আর্গুমেন্ট করি, ইউ হ্যাভ টু প্রুভ। আপনি করবেন, তারপরে আরেকজনে করবে। আমার কথা আমি বলবো, বিচারপতি যে জাজমেন্ট দেয় আমরা পরে ওটা মেনে নিয়ে মাস অবলাইজ বলে চলে আসি। এটাকে একটা সিস্টেমের মধ্যে হয়ে গেছে। কিন্তু বাংলাদেশে গণতান্ত্রিক সিস্টেমটা কাজ করছে না। অর্থাৎ এটাকে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, আইনের শাসন, বিচার ব্যবস্থা, গণতন্ত্র, তিনটা একটা গোলমেলে অবস্থার মধ্যে করে ফেলেছে। এখন আপনি কোন দিকে যাবেন বলেন? আমি যদি বলি যে দেশে আইনের শাসন নাই, শহীদ ভাই বলবে যে আইনের শাসন না থাকলে আপনি চলেন কেমনে, তাইলে পরে এখানে কথা বলেন কেমনে? এখন আমি যদি বলি বিচার বিভাগ কাজ করতে পারে না, বলে তাইলে আপনারা বেল পান কেমনে? কিন্তু আমরা যে কিভাবে পাই, কত সংগ্রাম করে, যুদ্ধ করে যে এই বিচার ব্যবস্থার মধ্যে আমাদের কাজ করতে হচ্ছে, এইটাও বুঝতে হবে। আবার বলি যে আমরা আমার নিজের অধিকার ভোট দিতে পারি না, গণতন্ত্র, পুলিশ ভোট দিয়ে দেয়, সেটা যখন বলি তখন বলে যে আমার এলাকায় তো এটা হয় নাই। এখন শহীদ ভাই ভালো মানুষ, তার এলাকায় হয় নাই, কিন্তু বাংলাদেশের মানুষ তো এটা দেখেছে। তা আমি একটা কথা বলি, যে দেশের মানুষকে আগে ভালোবাসতে হবে, দেশটাকে ভালোবাসতে হবে, এবং আমি আমার ক্ষমতা দিয়ে আইন অঙ্গ কন্ট্রোল করব, আমি আমার ক্ষমতা দিয়ে গণতন্ত্র কন্ট্রোল করব, আমি আমার ক্ষমতা দিয়ে
বিরোধী দল নিশ্চিহ্ন করব, কোনো বিরোধী দল থাকবে না, গৃহপালিত বিরোধী দল বানাবো, এই সিস্টেম থেকে যাদের হাতে ক্ষমতা তাদেরকেই এইটার অনুশোচনা করে ফিরে আসতে হবে এবং দেশের মানুষের কথা ভেবে দেশকে এগিয়ে নিতে হবে। শুধু ওই একটা ডেভেলপমেন্ট করলেই হবে না। ওনারা যারা নির্বাচিত হয়েছেন ওরা বিরোধী দল হিসেবে সংসদে আসুন, ওনারা কথা বলতে পারেন কি না পারেন আমাদের সংসদ নেতা সেই অঙ্গীকারও ব্যক্ত করেছে। জি, আপনাদেরকে ধন্যবাদ, সময় শেষ হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।